এই জুলাই আন্দোলন চলাকালে পুলিশ যে কি পরিমাণ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে এবং শেখ হাসিনা জানতো যে এইরকম একটা আন্দোলন কিন্তু আজও কালক হবেই। এই কারণে শেখ হাসিনা মূলত 2022-23 সাল থেকেই প্রাণঘাতী অস্ত্রের আমদানি অত্যন্ত বাড়িয়ে দিয়েছিল এবং 7 থেকে 8 গুণ বেশি প্রাণঘাতী অস্ত্র আমদানি করেছিল। এবং এর ডিটেলসটা আপনি শুনলে চমকে উঠবেন। ডেইলি স্টার রিপোর্ট করেছে, শিরোনাম দিয়েছে যে আন্দোলন দমনে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের মজুদ 7 গুণ বাড়ানো হয়েছিল। জুলাই অভ্যুত্থানের অনেক আগেই পুলিশ বাহিনীকে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত করে তোলা হয়েছিল। শেখ হাসিনা গত বছরের 18 জুলাই বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য টেলিফোনে নির্দেশ দেন। কিন্তু গণ অভ্যুত্থানে 3 সপ্তাহেরও কম সময়ের মধ্যে কেন এত মানুষ প্রাণ হারান তা বুঝতে হলে তাকাতে হবে পুলিশের অস্ত্র ভাণ্ডারের দিকে। সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে অভ্যুত্থানের আগের বছরগুলোতে বাংলাদেশ পুলিশ প্রাণঘাতী নয় এমন অস্ত্রের চেয়ে প্রায় 7 গুণ বেশি প্রাণঘাতী অস্ত্র ও গোলা বারুদ মজুত করেছিল। ফলে বিক্ষোভ দমনে পুলিশ সেই অস্ত্রই ব্যবহার করেছে যেগুলো তৈরি করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য। 2021 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ পুলিশ 2,49,00,000 প্রাণঘাতী গুলি কিনে, মানে প্রায় 2.5 কোটি আর কি। একই সময়ে টিয়ার গ্যাস এবং রবার বুলেটের মতো সরঞ্জাম কেনা হয়েছিল মাত্র 30 লাখ ইউনিট, যা প্রাণঘাতী অস্ত্রের 7 ভাগের 1 ভাগ মাত্র। আমদানি নথি অনুযায়ী এই 3 বছরে প্রাণঘাতী অস্ত্রের জন্য 240 কোটি টাকা খরচ করা হয়, যা রাবার বুলেট ও টিয়ার গ্যাসের মতো সরঞ্জামের জন্য ব্যয় করা 191 কোটি টাকার প্রায় 1.5 গুণ বেশি। পুলিশের অস্ত্রের পিছনে এই বিশাল পরিমাণ বিনিয়োগ গত বছরের জুলাই-আগস্টে দেশে ভয়াবহ প্রাণহানি ঘটাতে ভূমিকা রাখে এবং প্রশ্ন উঠে যে একটি বেসামরিক বাহিনীর হাতে এই ধরনের সামরিক গ্রেডের অস্ত্র তুলে দেওয়া কতটা যৌক্তিক ছিল। গণঅভ্যুত্থানের 2 বছর আগে 2022 সালে পুলিশ 18,000 7.62 mm সেমি অটোমেটিক রাইফেল আমদানি করে চায়না থেকে। পরবর্তীতে এই অস্ত্রগুলো দিয়েই বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে দেখা যায়, যা দ্য ডেইলি স্টার এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে। এই রাইফেলগুলির জন্য মজুদ ছিল 10 লাখ তাজা গুলি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় যে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের বর্ম ভেদ করার জন্য এই গুলি তৈরি করা হয়েছে, সাধারণ কোনো আইন প্রয়োগকারী সংস্থার জন্য না। মানে এই গুলিগুলো এতই মারাত্মক, এই গুলিগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য না। ওই যুদ্ধের সময় মানুষ আছে না, সৈন্যরা ওই যে মাথায় হেলমেট পরে, তারপরে গায়ে বুলেট প্রুফ ভেস্ট পরে, তো এগুলো ভেদ করার জন্য এইসব গুলিগুলো। 2024 সালের জুলাইয়ে বর্তমান শ্রম এবং নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন ডেলিস্টারকে বলেছিলেন যে পুলিশের ব্যবহৃত 7.62 mm রাইফেলের 2টা মোড রয়েছে, একটা একক আর একটা র্যাপিড ফায়ারিং। তো এককটা হচ্ছে ওই যে একটা গুলি ভরে একটা সারে, আর র্যাপিড ফায়ারিং হচ্ছে একসঙ্গে অনেকগুলো গুলি। তো তিনি বলেছেন যে আমরা ভিডিওতে দেখেছি যে তারা বেশিরভাগই র্যাপিড ফায়ার মোড ব্যবহার করেছে, যা মূলত যুদ্ধেই ব্যবহৃত হয়। তার ভাষ্য ছিল যে এগুলো হচ্ছে চীনের তৈরি সেরা কিলিং মেশিন। পুলিশের অস্ত্র ভাণ্ডার শুধু 7.62 mm রাইফেল পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। 2022 সালে তারা 2 ধরনের মেশিন গানও সংগ্রহ করে। একটি ছিল তুরস্কের তৈরি 9 mm MSG 9P সাব মেশিন গান। পুলিশের জন্য মেশিন গান, ভাবা যায়? টুইন ম্যাগাজিনের এই অস্ত্রের একটি চালান ছিল 7.52 টনের। এর প্রতিটি ম্যাগাজিনে গুলি থাকে 30টা করে। তখন 51 কোটি টাকার বেশি খরচ করে এই অস্ত্র কেনা হয়েছিল, যদিও এর সঠিক ফায়ারিং রেঞ্জ, মাজল, ভেলোসিটি এবং ফায়ার রেট, মানে প্রতি মিনিটে কতটা ফায়ার রেট স্পষ্ট না। তবে একই ধরনের অন্যান্য মডেলের এই এসএমজি প্রতি মিনিটে প্রায় কয়েকশো রাউন্ড গুলি ছুটতে পারে। অন্য অস্ত্রটি আরও ভয়ঙ্কর, সেটা হচ্ছে ক্রুসার্ভড 12.7x99 mm ন্যাটো মেশিন গান। মেশিন গান পুলিশকে দিয়েছে, যা ব্রাউনিং মেশিন গান নামেও পরিচিত। এই অস্ত্র ট্রাইপডের উপর বসিয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার করা হয়। অভ্যুত্থানের সময় এই অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ অবশ্য ডেইলি স্টার পায়নি, এবং সেনাবাহিনী অর্ডিন্যান্স ডিরেক্টরের একজন প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে এই অস্ত্র হেলিকপ্টার বা বিমানকে ভূপাতিত করার জন্য ব্যবহৃত হয়। এখন একটা হেলিকপ্টার বা বিমান পুলিশের কেন ভূপাতিত করা লাগবে? প্রশ্ন তো এখানেই। সাধারণ মানুষকে হত্যা করার জন্য এগুলো ব্যবহার করা হয়েছিল। ওই কর্মকর্তা বলেন যে এই অস্ত্রটি দৈর্ঘ্যে প্রায় 5 ফুট
এর প্রত্যেকটি বুলেট 6 ইঞ্চি লম্বা, 6 ইঞ্চি। বন্দুকটি এত বড় যে এইটা চালাতে 2জন লোক লাগে, একজন গুলি চালায়, অন্যজন ম্যাগাজিন ফিট করে। এটি প্রতি মিনিটে কয়েকশো রাউন্ড গুলি করতে পারে। তিনি বলেন যে পুলিশের এই ধরনের অস্ত্রের প্রয়োজন হতে পারে, এটা তো কল্পনাই করা যায় না। 2014 সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকের পর পুলিশের সামরিকীকরণ শুরু হয়। ওই বৈঠকে উপস্থিত থাকা পুলিশের একজন অবসরপ্রাপ্ত সাবেক আইজি বলেন যে 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিক্ষোভ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, এমন যুক্তি দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এর পরের এক দশক জুড়ে পুলিশকে অস্ত্রে সজ্জিত করার এই প্রবণতা বাড়তেই থাকে। 2021 থেকে 22 সালের মধ্যে পুলিশ 14,600টি গ্লক পিস্তল এবং 8,000টি অন্যান্য 9mm পিস্তল কিনে, যার জন্য 15 লাখ রাউন্ড গুলি মজুদ ছিল। ওই যে আরাফাত বলছিল না যে আমাদের কাছে যা অস্ত্র আছে ওই প্রতি সেকেন্ডে যদি 100 গুলিও চালাই 10 বছরেও ফুরাবে না, তো আসলে সত্য বলছে। কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের তদন্তের সময় পুলিশের কাছ থেকে একটি প্রতিবেদন পায়, যেখানে পুলিশ স্বীকার করে যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মাগুরা, ভোলা, ময়মনসিংহ, মানিকগঞ্জে বিক্ষোভ দমনের জন্য 7.62mm রাইফেল, এসএমজি এবং গ্লক পিস্তলও মোতায়েন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী জায়েদ ইকবাল বলেন যে তিনি ও তার সহকর্মীরা অভ্যুত্থানের সময় পুলিশের দায়ের করা 100টি মামলা বিশ্লেষণ করে অন্তত 4,634 বার তাজা গুলি ব্যবহারের প্রমাণ পেয়েছেন। তারা 7.62mm সেমি অটোমেটিক রাইফেল, সাবমেশিন গান, BD-08 অ্যাসল্ট রাইফেল এবং আরও বিভিন্ন ধরনের পিস্তল ব্যবহারের প্রমাণ পেয়েছেন। তিনি বলেন যে আমরা পুলিশের নিজস্ব তথ্য থেকেই দেখেছি যে তারা টিয়ার গ্যাস বা রবার বুলেটের চেয়ে তারা এই প্রাণঘাতী অস্ত্রই বিক্ষোভকারীদের উপর বেশি ব্যবহার করেছে। মানে কোনো বিক্ষোভ হইলে আসে না যে আগে টিয়ার গ্যাস মারি, গরম পানি মারি, রবার বুলেট মারি, না ওগুলা না, একদম ডাইরেক্ট গুলি, প্রাণঘাতী অস্ত্র দিয়ে ডাইরেক্ট গুলি। এবং বিক্ষোভকারীদের উপর যে সীসার ছররাগুলি আছে ওগুলোতেও অনেক লোক মারা গেছে। যেমন এইগুলিতেই মারা যায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইজ। 18 জুলাই ধানমন্ডিতে এই ছররাগুলিতে তার পেট ঝাঁঝরা হয়ে যায়। 2021 থেকে 23 সালের মধ্যে পুলিশ 18,012 বোর শটগান কিনে এবং সিসার গুলি কেনার জন্য 16.5 কোটি টাকা খরচ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল এস.এম. মনিরুজ্জামান বলেন যে সেনাবাহিনীর ছাড়পত্র ছাড়া পুলিশের তো এই নিষিদ্ধ বোরের অস্ত্র আমদানি করা আইনত সম্ভব না। উল্লেখিত যে প্রায় সব প্রাণঘাতী অস্ত্রই হচ্ছে সেনাবাহিনীর জন্য, পুলিশের জন্য না। শুল্ক বিভাগের মতে যে এসএমজি এবং মেশিন গানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেও 7.62mm রাইফেলগুলো পুলিশের মহাপরিদর্শকের ছাড়পত্রে খালাস করা হয়। চট্টগ্রাম কাস্টমস থেকে চালান খালাসের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ স্বাক্ষর করে, তবে এর জন্য সেনাবাহিনীর অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা কোনো নথিতে উল্লেখ পাওয়া যায়নি। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন দেশ থেকে অস্ত্রগুলি কিনত? বাংলাদেশ পুলিশকে অস্ত্র সরবরাহে শীর্ষে ছিল তুরস্ক। দেশটির 8টি কোম্পানি 134 কোটি টাকার অস্ত্র, গোলা বারুদ সংগ্রহ করেছে। এর মধ্যে সাবমেশিন গান, পিস্তল, 12 বোর শটগান এবং সিসার গুলি। আমেরিকার 6টি কোম্পানি থেকে কেনা হয় 56 কোটি টাকার অস্ত্র, যার মধ্যে ছিল ক্রু সার্ভড মেশিন গান এবং গ্লক পিস্তল। এছাড়া চীনের 6টি প্রতিষ্ঠান থেকে 44 কোটি টাকার অস্ত্র কেনা হয়। স্পেন এবং সাইপ্রাস থেকেও 8.5 কোটি টাকার সিসার গুলি আমদানি করা হয়। তো এই ছিল অবস্থা। মানে পুলিশ বাহিনীকে এমনভাবে সাজাইছে যে যা মানুষ শুধু সেনাবাহিনীকেই সাজায়। অনেক দেশে মানুষ সেনাবাহিনীকেও এত অস্ত্রশস্ত্র দেয় না, কারণ শেখ হাসিনা বুঝতে পেরেছিল যে সে যেইভাবে দেশ চালাইতেছে একটা আন্দোলন আসবেই, এবং সে খুব চিন্তিত ছিল যে যেই নির্বাচন আসতেছে বা এই করতেছে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছে, বা তার কাছে গোয়েন্দা তথ্য ছিল, বা ভারতীয় হয়তো পরামর্শ দিয়েছিল যে আপনি অস্ত্রশস্ত্রের মজুদ বাড়ান। তো পুলিশের জন্য যেসব অস্ত্র কিনছে এগুলো তো মানে মানুষ সেনাবাহিনীর জন্য কিনে না। এরকম 7.62mm রাইফেল প্রায় প্রত্যেকটা পুলিশের কাছে ছিল এবং তারা নির্বিচারে গুলি করছে, এবং যার ফলশ্রুতিতেই এই এতগুলো লোকের মৃত্যু এবং প্রায় 20,000-এর মতো পঙ্গু। দর্শক ভালো থাকবেন।